অনেক অনেক দিন আগের কথা। সে এক প্রাচীন যুগ, যখনকার সময়ের কথা এখন আর কারও মনে নেই। দয়াময় আল্লাহর নাম ছাড়া কোনো কথার মাধুর্য নেই, এবং সৃষ্টির সেরা জীব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের এই কাহিনী আমাদের বর্তমান সময় থেকে বহু দূর অতীতের, এমন এক পৃথিবীতে যার মানচিত্র এখন আর খুঁজে পাওয়া যায় না। সেখানে ছিল এক বিশাল ও মহান রাজ্য, যা তার ন্যায় বিচার, সম্পদ এবং জ্ঞানবিজ্ঞানের জন্য পরিচিত ছিল। এই রাজ্যটি বণিক, ভ্রমণকারী, জ্ঞানী ও কবিদের গন্তব্যস্থল হয়ে উঠেছিল। সূর্যের আলোয় রাজপ্রাসাদগুলো চকচক করত এবং শহরের প্রতিটি প্রান্তর সবুজ বাগানে ঢাকা ছিল, যেখানে ঝর্ণার পানি বয়ে যেত এবং পাখিরা গান গাইত। এই রাজ্যের ঠিক মাঝখানে ছিল একটি বিশাল উঁচু প্রাসাদ, যার চারপাশে ছিল আকাশচুম্বী প্রাচীর এবং কারুকার্য মণ্ডিত মিনার। এই প্রাসাদে বাস করত এক প্রাচীন রাজপরিবার, যারা বংশ পরম্পরায় এই দেশ শাসন করে আসছিল। কিন্তু এই জৌলসের আড়ালে প্রাসাদের ভেতরে ছিল এক গভীর দুশ্চিন্তা, যা রাজপরিবারের সদস্যদের মনে ভারী হয়ে চেপেছিল। এই দুশ্চিন্তার কারণ ছিলেন রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী রাজকুমার হুসাম। রাজকুমার হুসাম ছিলেন টকবগে তরুণ। মানুষের মুখে মুখে তার রূপের প্রশংসা ফিরত, যেন তিনি সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক। তার চোখ দুটি ছিল কালো ও উজ্জ্বল, এবং তার চেহারা ছিল এতটাই সুগঠিত যে তা সবার প্রশংসা কুড়াত। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের সাথে সাথে তার মনে বাসা বেঁধেছিল এক বিষাক্ত অহংকার। তিনি মানুষকে অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখতেন। তিনি নিজেকে সবার চেয়ে উঁচুতে মনে করতেন এবং ভাবতেন যে সৃষ্টিকর্তা তাকেই এই রাজ্যের সবার চেয়ে সুন্দর, বুদ্ধিমান ও মহান হিসেবে নির্বাচিত করেছেন। তিনি তার সমকক্ষে হিসেবে কাউকে মেনে নিতে পারতেন না। তিনি প্রায়ই তার ঘনিষ্ঠজনদের বলতেন, আমি এই রাজ্যের রাজকুমার। আমার যোগ্য সেই হতে পারে যে আমার মতোই সর্বগুণে গুণান্বিত এবং নিখুঁত। রাজকুমার ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই রাজা ও রানী তাকে চোখের মণির মতো আগলে রাখতেন। বহু বছরের একাকিত্ব, প্রার্থনা এবং অপেক্ষার পর তিনি পৃথিবীতে এসেছিলেন। যখন রাজকুমার হুসাম তার একাকিত্ব উপভোগ করছিলেন, তখন তার বৃদ্ধ বাবা রাজা অসুস্থতার সাথে লড়াই করছিলেন। বয়সের ভারে তার শরীর নুয়ে পড়েছিল এবং রাজ্য পরিচালনার চিন্তায় তার মন ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি ঘণ্টার পর ঘণ্টা সিংহাসনে বসে থাকতেন এবং জ্ঞান ও ভীতি মিশ্রিত চোখে রাজ্যের দিকে তাকিয়ে থাকতেন। তিনি জানতেন যে তার সময় ঘনিয়ে এসেছে এবং ছেলের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে চাইতেন। কিন্তু তার সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল যে হুসাম এখনও বিয়ে করেনি, অথচ রাজকীয় প্রথা অনুযায়ী তার বিয়ের বয়স পার হয়ে গেছে। একদিন সন্ধ্যায় রাজা দরবারকক্ষে বসলেন এবং তার একমাত্র ছেলেকে তলব করলেন। তার পাশে বসেছিলেন রানী, যার মনে ছেলের জন্য সর্বদা মমতার সাগর উতলে থাকত। রাজা বললেন, হে হুসাম, তোমার কি এখনও বিয়ের কথা ভাবার সময় হয়নি? রাজ্যের জন্য একজন স্থিতিশীল উত্তরাধিকারী এবং একজন রানীর প্রয়োজন, যে তোমার পাশে দাঁড়াবে, শাসন কাজে তোমাকে সাহায্য করবে এবং বিপদের সময় তোমাকে সাহস যোগাবে। রাজকুমার অহংকারী হাসি হেসে এবং গর্বিত চোখে উত্তর দিলেন, বাবা, আমি এখনও এমন কাউকে খুঁজে পাইনি যে আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। আমি কিভাবে একজন সাধারণ মেয়েকে মেনে নিতে পারি? আমি পূর্ণতা খুঁজছি। আমি চাই সে হবে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে উচ্চ বংশীয়া এবং সবচেয়ে পবিত্র হৃদয়ের অধিকারী। এর চেয়ে কম কিছু আমি মেনে নেব না। রাজা বললেন, বাছা, পূর্ণতা একমাত্র আল্লাহর গুণ। আমি তোমার জন্য যা চাইছি তা কোনো কল্পনা বা অলীক স্বপ্ন নয়। তোমার চাচাতো বোন, সে অত্যন্ত সচ্চরিত্রা এবং মার্জিতা। সে তোমার মতোই এই প্রাসাদে বড় হয়েছে এবং মানুষের কাছে তার বুদ্ধিমত্তা ও দয়ালু স্বভাবের জন্য পরিচিত। সে তোমার এবং এই রাজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু রাজকুমার অবজ্ঞার সাথে মাথা নাড়লেন। চাচাতো বোন? বাবা, আপনি কি মজা করছেন? সে আমার আত্মীয় হতে পারে, কিন্তু সে সবচেয়ে সুন্দরীও নয়, আবার সবচেয়ে বুদ্ধিমতীও নয়, যেমনটা আমি চাই। আমি তার মধ্যে এমন কিছু দেখি না যা তাকে আমার যোগ্য করে তোলে। আমি এমন এক স্ত্রীকে চাই যে সর্বগুণে গুণান্বিত, যার কোনো খুঁত নেই।
রানী চোখের পানি মুছতে মুছতে ছেলের দিকে তাকালেন। তার হৃদয়ে ভালোবাসা ও উদ্বেগ দুই কাজ করছিল। তিনি বললেন, বাছা, সেই সর্বগুণে গুণান্বিতা নারী কে? তোমার চাচাতো বোন এবং রাজ্যের অন্য সব মেয়েদের কথা বাদ দাও। তুমি যদি নির্দিষ্ট কোনো মেয়েকে চাও তবে আমরা তার সাথেই তোমার বিয়ে দেব, কিন্তু তোমাকে বিয়ে করতেই হবে। রাজকুমার হুসামের মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি এখনও সেই মেয়েকে খুঁজে পাইনি, তবে আমি তাকে খুঁজে বের করবই। রানীমা স্নেহের সাথে কিন্তু দৃঢ়ভাবে উপদেশ দিয়ে বললেন, বাছা, সৌন্দর্য তো সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু দয়ালু হৃদয় এবং পবিত্র আত্মা কখনো মলিন হয় না। আমি চাই তোমার জন্য এমন কেউ আসুক যার হৃদয় সুন্দর এবং আত্মা পবিত্র, যাতে তুমি তাকে নিয়ে সুখী হতে পারো এবং তাকেও সুখী করতে পারো। এই সময় রাজা হাত তুলে সবাইকে থামার নির্দেশ দিলেন এবং বললেন, সর্বগুণে গুণান্বিত বা নিখুঁত বলে কিছু নেই, ওটা কেবল মনের ভুল। আমি যা জানি তা হলো কেউ উপযুক্ত হয় আর কেউ হয় না। রাজকুমার বাবার কথার প্রতিবাদ করতে চাইলেন। দরবার কক্ষে তর্ক প্রায় তুঙ্গে উঠল। রাজা জেদ ধরলেন যে হবু স্ত্রীকে হতে হবে মার্জিতা, জ্ঞানী এবং বিচক্ষণ, যে রানী হওয়ার উপযুক্ত এবং রাজপ্রাসাদের নিয়মকানুন ও প্রজাদের মঙ্গলের কথা বোঝে। অন্যদিকে রানী মনে করতেন মনের ভালোত্ব এবং অভ্যন্তরীণ সৌন্দর্যই ছেলের সুখের চাবিকাঠি। কিন্তু রাজকুমার নিজের কান ও হৃদয় বন্ধ করে রেখেছিলেন। তিনি কেবল নিজের মনের সেই আওয়াজ শুনছিলেন যা তাকে সব কিছুতে নিখুঁত কিছু খোঁজার তাগিদ দিচ্ছিল। দরবার কক্ষে শোরগোল বেড়ে গেল। দাসদাসী ও প্রহরীরা চিন্তিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে লাগল। পুরো রাজ্য তাদের রাজকুমারের ভবিষ্যৎ নিয়ে অপেক্ষায় ছিল, আর বৃদ্ধ রাজা আর বেশি দিন অপেক্ষা করতে পারছিলেন না। অবশেষে রাজা তার হাতের লাঠি দিয়ে সজোরে মাটিতে আঘাত করলেন। পুরো কক্ষ কেঁপে উঠল এবং সবাই চুপ হয়ে গেল। তিনি ছেলের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে এমন কঠোর স্বরে কথা বললেন যা হুসাম আগে কখনো শোনেননি। যথেষ্ট হয়েছে, আমি অনেক ধৈর্য ধরেছি। আমি আমার রাজ্যকে তোমার খেয়াল খুশি আর অহংকারের হাতে ছেড়ে দিতে পারি না। তোমার সামনে এখন একটিই পথ। আমার শরীর পুরোপুরি অচল হওয়ার আগেই তুমি একজন সৎ ও উপযুক্ত স্ত্রীকে বেছে নাও, নতুবা আমি তোমার থেকে উত্তরাধিকারের অধিকার কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেব। রাজকুমারের চেহারা বিবর্ণ হয়ে গেল। প্রথমবারের মতো তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করলেন। তিনি বুঝতে পারলেন যে তার অহংকার এখন তার অবস্থান এবং সিংহাসনকে হুমকির মুখে ফেলছে, এবং তার বাবা আর কালক্ষেপণ সহ্য করবেন না। সবাইকে এক গভীর নিস্তব্ধতায় ডুবিয়ে সভা শেষ হল। রাজকুমার হুসামের মনে সংশয়ের বীজ বোনা হল, আর রাজার মাথায় এলো এক কঠোর বুদ্ধি। ছেলেকে বাধ্য করতে হবে উপযুক্ত স্ত্রী খুঁজে বের করার জন্য, দেরি হওয়ার আগেই। রাজকুমার দুঃখ আর রাগ নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন। সারা রাত তার তরুণ মনে নানা চিন্তার ঝড় বয়ে গেল। রেশমি পর্দায় ঘেরা বিশাল ঘরে মৃদু আলোয় তিনি নির্ঘুম রাত কাটালেন। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করতে করতে তিনি নিজের সাথে কথা বলছিলেন। তার কণ্ঠে ছিল অহংকার আর বিভ্রান্তির মিশ্রণ। তারা কিভাবে চায় যে আমি এমন কোনো নারীকে বিয়ে করি যার মধ্যে আমি পূর্ণ সৌন্দর্য আর কাঙ্ক্ষিত গুণাবলী দেখি না? আমি রাজকুমার, সব দিক থেকে সেরা। আমি কিছুতেই সাধারণ কোনো মেয়েকে বিয়ে করব না। তাকে অবশ্যই সর্বগুণে গুণান্বিত হতে হবে, রূপে, গুণে, বংশে, সব দিক থেকে। এর চেয়ে কম কিছু হলে তা আমার মর্যাদা আর সম্মানের জন্য অপমানজনক। পরদিন সকালে যখন রাজপরিবার খাবারের টেবিলে বসল, তখন রাজ্যের প্রধান উজির এবং রাজার চাচাতো ভাই আমির মুরাদ এগিয়ে এলেন। আমির ছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি, দীর্ঘদেহী, সুঠাম শরীরের অধিকারী। তার মুখে শক্তির ছাপ এবং চোখে এমন এক দীপ্তি ছিল যা দেখে বোঝা কঠিন ছিল তা জ্ঞানের আলো নাকি লোভের আগুন। মুরাদ সবসময় রাজা ও রাজকুমারের সামনে নিজেকে একজন বিশ্বস্ত ও জ্ঞানী পরামর্শদাতা হিসেবে তুলে ধরতেন, কিন্তু তার মনের গভীর অন্ধকারে তিনি বিদ্বেষ পুষে রেখেছিলেন। তিনি বছরের পর বছর ধরে আশা করছিলেন যে রাজকুমার পথ থেকে সরে যাবে এবং তার জন্য সিংহাসনের পথ পরিষ্কার হবে। তিনি মনে করতেন হুসাম একজন অহংকারী ও দম্ভিক ব্যক্তি, যে রাজ্য শাসনের যোগ্য নয় এবং তার হাতে ক্ষমতা থাকা উচিত নয়। যদি তাকে একটু ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যায় তবেই মাঠ খালি হবে। উজির সিংহাসনের কাছে এগিয়ে এসে ধীর কণ্ঠে বললেন, মহারাজ, মহারানী এবং মহামান্য রাজকুমার, গতকাল দরবার কক্ষে যা ঘটেছে তার খবর আমার কানে এসেছে। মহারাজ, আপনি তো জানেন প্রাসাদের দেওয়ালেরও কান আছে এবং অনেক মুখ আছে। খবরটি রাজ্যে ছড়িয়ে পড়েছে।
মানুষ রাজকুমারের বিষয়টি নিয়ে খুব আগ্রহের সাথে আলোচনা করছে, বিশেষ করে যেহেতু তার বিয়ের বয়স হয়েছে। নানা গুজব আর কথাবার্তা ছড়াচ্ছে। রাজা রাগান্বিত হয়ে বললেন, কি বলছো তুমি উজির? উজির রাজকুমারের দিকে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, সাধারণ মানুষের মধ্যে কথা ছড়িয়েছে যে রাজকুমার অসুস্থ এবং বিয়ের অযোগ্য। আমরা এই গুজব চাপা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু রাজকুমারের বিয়ে এখন আর কেবল একটি দাবি নয়, বরং রাজ্যের অস্তিত্ব রক্ষা এবং সব ধরনের অপবাদ ও সন্দেহ দূর করার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। রাজকুমার রেগে গিয়ে বললেন, আমি কেবল তাকেই বিয়ে করব যে আমার যোগ্য এবং যার মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত সৌন্দর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতা খুঁজে পাব। উজির এবার রাজকুমারের কথাই বাধা দিয়ে দ্রুত বললেন, হয়তো এই সমস্যার এমন এক সমাধান আছে যা আপনাদের এই মতভেদ দূর করবে। কালো জঙ্গলের গভীরে এক উঁচু মিনারে বসবাসকারী এক বৃদ্ধ জ্ঞানী আছেন, যিনি রাজ্যে জাদু ও জিনের ওপর তার অগাধ জ্ঞানের জন্য পরিচিত। শোনা যায় তার কাছে রহস্যের চাবি আছে। তিনি বলে দিতে পারেন কোন মেয়েটি রাজকুমারের স্ত্রী হওয়ার যোগ্য। হুসাম মাথা তুলে বললেন, জঙ্গলের জাদুকর? মুরাদ, তুমি কি মনে করো জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য এটা আমার জন্য উপযুক্ত পথ? উজির মুচকি হেসে এমন এক গোপন শয়তানি ভঙ্গিতে বললেন যা কেবল তাকে যারা খুব ভালো চেনে তারাই ধরতে পারবে। হে রাজকুমার, এই ব্যক্তি তার প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য পরিচিত। তিনি কেবল তাদের সামনেই আসেন যারা তার সাথে দেখা করার যোগ্য। আপনি যদি নিজে তার কাছে যান এবং নিজের সাহসিকতা প্রমাণ করতে পারেন, তবে হয়তো তিনি আপনাকে সেই সর্বগুণে গুণান্বিত নারীর সন্ধান দেবেন। রাজা ছেলের দিকে তাকিয়ে বললেন, আমি আমার যৌবনে ওই জ্ঞানীর কথা অনেক শুনেছি। আমি জানি তার কাছে যাওয়ার পথ বিপদে ভরা, কিন্তু তোমার এভাবে বসে থাকাটা তার চেয়েও বেশি বিপজ্জনক। তাই আমি মনে করি তোমার যাওয়া উচিত হুসাম। হয়তো জঙ্গলের এই ভ্রমণ তোমাকে ধৈর্য ও বিনয়ের কিছু শিক্ষা দেবে। উজির মনে মনে শয়তানি হাসি হাসলেন এবং বিড়বিড় করে বললেন, যাও হুসাম, হয়তো জঙ্গল তোমাকে গিলে খাবে এবং তুমি আর ফিরে আসবে না। সূর্যাস্তের সময় রাজকুমার প্রাসাদ থেকে বের হলেন। তিনি তার কালো ঘোড়ায় চড়েছিলেন। গায়ে ছিল লাল মখমলের আলখাল্লা এবং কোমরে তলোয়ার। তিনি কাউকে সাথে নিতে অস্বীকার করলেন, কারণ তার অহংকার তাকে সাহায্য চাইতে বাধা দিচ্ছিল। প্রাসাদ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কালো জঙ্গলে প্রবেশ করলেন। সূর্য ডুবতে শুরু করায় আকাশ গাঢ় লাল বর্ণ ধারণ করল, যেন কোনো বিপদের সতর্কবার্তা। গাছপালা ছিল ঘন এবং একে অপরের সাথে জড়িয়েছিল। ওপর থেকে কাকের কর্কশ ডাক শোনা যাচ্ছিল। তিনি যতই ভেতরে প্রবেশ করছিলেন, ততই মনে হচ্ছিল অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে। কিছুক্ষণ পর বন্য প্রাণীদের আওয়াজ তার মনে ভয় ও ক্রোধের সঞ্চার করল, কিন্তু তিনি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলেন। হঠাৎ তিনি অনুভব করলেন যে পুরো জঙ্গল স্তব্ধ হয়ে গেছে এবং চারপাশের পোকাদের আওয়াজও থেমে গেছে। রাজকুমার বুঝতে পারলেন এটি ঝড়ের আগের শান্ত অবস্থা, এবং জঙ্গলের এই নীরবতা মানেই আশেপাশে কোনো হিংস্র পশু আছে। সত্যি, গাছের আড়াল থেকে দুটি চোখ জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠল। হুসাম থামলেন এবং যুদ্ধের প্রস্তুতি নিলেন। হঠাৎ এক বাঘ মাটি কাঁপানো গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করল। হুসাম তার তলোয়ার শক্ত করে ধরলেন এবং সাহসিকতার সাথে কিছুটা বেপরোয়াভাবেই বাঘের ওপর ঝাঁপিয়ে পড়লেন। কিছুক্ষণ লড়াই চলল। রাজকুমারের হাতে সামান্য জখম হল, কিন্তু বাঘটি মাটিতে লুটিয়ে পড়ল। হুসাম হাত থেকে রক্ত মুছে ফেললেন এবং নিজের শক্তি ও সাহসের বড়াই করতে করতে এগিয়ে চললেন। তিনি জেদ ধরলেন যে বাঘের মাথাটি তিনি স্মৃতিচিহ্ন হিসাবে সাথে নেবেন এবং ঘোড়ার পিঠে সেটি বাঁধলেন। 1 ঘণ্টা বিশ্রামের পর তিনি জঙ্গলের আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কয়েক ঘণ্টা পর তিনি নেকড়ের ডাক শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে নেকড়েরা দল বেঁধে আসে। সাথে সাথে তিনি তলোয়ার বের করলেন এবং ঘোড়া থেকে নেমে সতর্কতার সাথে প্রতিটি নড়াচড়া খেয়াল করতে লাগলেন। চাঁদের আলো তার মুখে পড়ল, যা গাছের ফাঁক দিয়ে নেকড়েদের হলুদ চোখগুলো দেখার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ 5টি হিংস্র নেকড়ে রাজকুমারকে ঘিরে ফেলল এবং এক প্রচণ্ড লড়াই শুরু হল। রাজকুমার জানতেন যে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সহজ হবে না, তাই তিনি কৌশল অবলম্বন করলেন। কখনো পিছু হটলেন, আবার কখনো নেকড়েদের মুখোমুখি হলেন। তার দক্ষতা ও বীরত্বের কারণে তিনি নেকড়েদের পরাজিত করতে সক্ষম হলেন এবং ঘোড়া নিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি জঙ্গলের মাঝখানে এক বিশাল মিনার দেখতে পেলেন। নেকড়েরা তখনও তার পিছু ধাওয়া করছিল, তাই তিনি দ্রুত মিনারের দিকে ছুটলেন। মিনারের কাছে পৌঁছে তিনি দেখলেন সামনে এক চওড়া নদী, যার পানি দ্রুত বেগে বইছে। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কোনো সেতু বা নৌকা দেখতে পেলেন না। আরও অদ্ভুত ব্যাপার হল, নদীটি মিনারের চারপাশে এমনভাবে ঘুরছিল যেন সেটি একটি দ্বীপ, আর পানি তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। রাজকুমার নদীতে নামার সিদ্ধান্ত নিলেন। তিনি লাগাম টেনে ধরলেন এবং ঘোড়া সমেত নদীতে ঝাঁপ দিলেন, স্রোতের সাথে লড়াই করার প্রস্তুতি নিয়ে।
কিন্তু তার বিস্ময়ের সীমা রইল না যখন তিনি দেখলেন নদীর চেহারা তার বাস্তবতার উল্টো। আসলে নদীর পানি ছিল অগভীর এবং স্থির, কোনো স্রোত ছিল না। রাজকুমার অবাক হলেন, কিন্তু তিনি নদী পার হয়ে তীরে উঠলেন এবং সেই বিশাল মিনারের সামনে এসে দাঁড়ালেন। মিনারের ওপরের জানালাগুলো এক অদ্ভুত আলোয় জ্বলছিল। রাজকুমার সতর্কভাবে এগিয়ে গেলেন এবং ভেতর থেকে অস্পষ্ট আওয়াজ শুনতে পেলেন। কখনো মনে হচ্ছিল কেউ ফিসফিস করে হাসছে বা বিদ্রুপ করছে। তিনি বিশাল দরজার সামনে দাঁড়ালেন এবং এক গভীর ভয় অনুভব করলেন, যেন তিনি অন্য কোনো জগতের দরজায় দাঁড়িয়ে আছেন। অহংকার ও ভয়ের মিশ্রিত হৃৎস্পন্দন নিয়ে তিনি দরজায় ৩ বার টোকা দিলেন। সেই শব্দ জঙ্গলে মেঘের গর্জনের মতো প্রতিধ্বনিত হল এবং কাঠের ওপর আঁকা রহস্যময় নকশাগুলো ফেটে গেল। ধীরে ধীরে দরজাটি খুলে গেল এক ভয়ঙ্কর ক্যাচ ক্যাচ শব্দ করে। রাজকুমার তলোয়ার হাতে সতর্ক হয়ে ভেতরে ঢুকলেন, যদিও তার বুক দুরুদুরু করছিল। মিনারের ভেতরটা ছিল এক সরু ও দীর্ঘ করিডর, যার দেওয়ালগুলো এমন মশাল দিয়ে সাজানো ছিল যার আগুন কখনো নেভে না। করিডরের শেষে একটি বিশাল কক্ষ দেখা গেল, যেখানে বই, প্রাচীন পাণ্ডুলিপি এবং মেঝেতে খোদাই করা অদ্ভুত প্রতীকে ভরা উঁচু উঁচু তাক ছিল। কক্ষের মাঝখানে কাঠের চেয়ারে বসেছিলেন এক বৃদ্ধ। তিনি ছিলেন সময়ের সীমানা পেরোনো এক প্রবীণ, যার সাদা লম্বা দাড়ি বুক পর্যন্ত ঝুলেছিল এবং মুখমণ্ডল ছিল গভীর বলিরেখায় ভরা। তার চোখ দুটি ছিল ঠান্ডা, যা রাতের অন্ধকারে নিভে যাওয়া কয়লার মতো জ্বলছিল। রাজকুমার প্রবেশ করতেই তিনি মাথা তুললেন এবং গম্ভীর স্বরে বললেন, স্বাগতম হে হুসাম, রাজার পুত্র এবং রাজ্যের উত্তরাধিকারী। রাজকুমার অনুভব করলেন যে বৃদ্ধ তার পরিচয় দেওয়ার আগেই তাকে চিনে ফেলেছেন। তিনি আরও সতর্ক হয়ে বললেন, কে আপনি হে বৃদ্ধ? আপনি কি সেই জাদুকর যাকে আমি খুঁজছি? লোকটি এক রহস্যময় হাসি দিয়ে বললেন, আমি রহস্যের জ্ঞাতা, আল আরিফ, জিনের সঙ্গী এবং ইফরিতেদের বন্ধু। হে শক্তিশালী যুবক, তোমার খবর আমার কাছে পৌঁছেছে। তুমি আমার কাছে সেই সর্বগুণে গুণান্বিত নারীকে খুঁজতে এসেছ, তাই না? রাজকুমার অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ উত্তর দিলেন, তুমি এখানে আসতে পেরেছ কারণ আমি তোমাকে আমার দুর্গে প্রবেশের অনুমতি দিয়েছি। তুমি আসার আগেই আমার প্রহরীরা তোমার খবর আমাকে দিয়েছে। কিন্তু তুমি যা খুঁজছ তা সহজ নয়। যে পূর্ণতা খোঁজে সে নিজেকে হারিয়ে ফেলে। তবু তুমি যদি নিজে চোখে সেই তথাকথিত পূর্ণতা দেখতে চাও, তবে আমি তোমাকে দেখাব। বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং একটি বাঁকানো লাঠি হাতে নিয়ে হুসামকে বললেন, আমি এখন জিনদের সবচেয়ে দক্ষ রাজাদের ডাকব, স্থল, জল এবং পাহাড়ের ৩টি বৃহত্তম গোত্রের রাজাদের। তৎক্ষণাৎ তিনি বিড়বিড় করে অদ্ভুত সব শব্দ বলতে শুরু করলেন, যা হুসাম বুঝতে পারলেন না। হঠাৎ সব মশাল নিভে গেল এবং কক্ষটি গভীর অন্ধকারে ডুবে গেল। নেমে এলো পিনপতন নীরবতা। তারপর মাটি থেকে কালো ও ঘন ধোঁয়া উঠতে শুরু করল, যা থামগুলোর চারপাশে কুণ্ডলি পাকিয়ে ধরল। হঠাৎ মেঝেতে আঁকা বৃত্তগুলোতে আগুন জ্বলে উঠল, যার ওপর আগুনের শিখা লাল প্রতীক তৈরি করল। দেয়ালগুলো কেঁপে উঠল এবং রাজকুমার সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পেলেন। মনে হল পুরো মহাসাগর মিনারের চারপাশে জড়ো হয়েছে। বাতাস থেকে পানির ফোঁটা স্ফটিকের মতো চকচক করে পড়তে লাগল এবং একটি ঘূর্ণি তৈরি করে লোকটির চারপাশে ঘুরতে লাগল। এরপর মাটি থেকে পাথরগুলো উঠে শূন্যে ভাসতে লাগল এবং ছোট ছোট গ্রহের মতো ঘুরতে লাগল। রাজকুমার বিস্ময়ে এই অলৌকিক দৃশ্য দেখতে লাগলেন এবং বুঝতে পারলেন যে তিনি এখন এমন এক জগতে আছেন যা মানুষের জগতের মতো নয়। অদ্ভুত সব আওয়াজ শোনা গেল, যা গর্জনের সাথে গানের মিশ্রণ বলে মনে হচ্ছিল। তারপর তার সামনে ৩টি বিশাল অবয়ব ভেসে উঠল। প্রথমজন ছিলেন চওড়া কাঁধের অধিকারী। তার গায়ের রং মাটির মতো এবং চোখ আগুনের ফুলকির মতো জ্বলছিল। তিনি বজ্রের মতো কণ্ঠে বললেন, জ্ঞানী ও তার অতিথিদের স্বাগতম। আমি নিজের ইচ্ছায় আপনার কাছে এসেছি। আমি স্থলভূমি ও পাহাড়ের স্থলভাগের গোত্রের রাজা। দ্বিতীয়জনের শরীর ছিল পানির মতো, যা প্রবালের মতো চকচক করছিল এবং তার চুল ঢেউয়ের মতো প্রবাহিত হচ্ছিল। তার কণ্ঠ ছিল সমুদ্রের গর্জনের মতো। তিনি প্রথমজনের মতোই জ্ঞানী ও তার অতিথিদের স্বাগত জানালেন এবং পরিচয় দিলেন যে তিনি গভীর অন্ধকার এবং দূরবর্তী তীরের জলজ গোত্রের রাজা। অবশেষে তৃতীয়জন এগিয়ে এলেন, যার উচ্চতা বাকি দুজনকে ছাড়িয়ে গিয়েছিল। তিনি তার সঙ্গীদের মতোই কক্ষ কাঁপানো স্বরে কথা বললেন এবং নিজেকে উঁচু চূড়া ও পাথুলে গুহার পাহাড়ি গোত্রের রাজা হিসেবে পরিচয় দিলেন।
বৃদ্ধ জাদুকর রাজকুমারের দিকে ইশারা করে বললেন, ইনি আমার অতিথি, রাজ্যের রাজকুমার। তিনি সর্বগুণে গুণান্বিত এক নারীকে খুঁজছেন। তোমাদের কাছে তার জন্য কি আছে? প্রথমে স্থলভাগের জিন এগিয়ে এসে মাটিতে পদাঘাত করলেন। ধোঁয়া সরে গিয়ে সেখানে এক অপরূপ সুন্দরী তরুণীর দৃশ্য ভেসে উঠল। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী, ছিপছিপে গড়ন এবং তার উজ্জ্বল চোখে বুদ্ধিমত্তা, চতুরতা ও প্রজ্ঞার ছাপ স্পষ্ট। তার হাতে ছিল বই। জিন বললেন, ইনি বণিক বংশের এক কন্যা, বুদ্ধিমতী, সুব্যবস্থাপকা এবং বিশাল সম্পদ গড়ে তুলতে সক্ষম। ইনিই রাজকুমারের স্ত্রী হওয়ার সবচেয়ে যোগ্য, কারণ তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তিনি রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। জলজ জিন অট্টহাসি দিয়ে বললেন, শুধুমাত্র বুদ্ধিই যথেষ্ট নয়, আমার আয়নায় দেখুন। তিনি তার হাতের উল্টোপাশ ঘোরালেন আর সেখান থেকে এক জলের ঢেউ উঠে এল। তাতে ভেসে উঠল এক অসামান্য সুন্দরী তরুণীর ছবি, যার লম্বা কালো চুল বাতাসে উঠছিল। তিনি ঝড়ের মুখোমুখি হয়ে সমুদ্রতীরে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন। জিন বললেন, ইনি সর্বগুণে গুণান্বিত, সুন্দরী এবং নাবিক বংশের কন্যা। তিনি সাহসী, কাউকে ভয় পান না, শক্তিশালী, কখনো ভেঙে পড়েন না। তিনি এমন এক পুরুষের বাগদত্তা যা তার যোগ্য নয়। তিনি কঠিন সময় ঢাল হয়ে দাঁড়াতে পারেন এবং দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। পাহাড়ের জিন পাথরের মতো শক্ত গলায় চিৎকার করে বললেন, আপনারা শক্তি আর বুদ্ধির পেছনে ছুটছেন, কিন্তু প্রজ্ঞা হল এমন এক মুকুট যার সমতুল্য কিছু নেই। ওই মেয়েটির দিকে তাকান। মাটি ফেটে গিয়ে একটি দৃশ্য ভেসে উঠল। এক তরুণী পাথরের ঘরে প্রদীপের আলোর নিচে বসে আছেন, আর তার চারপাশে অনেক নারী পুরুষ জড়ো হয়ে তার উপদেশ শুনছে। পাহাড়ের রাজা বললেন, ইনি জ্ঞানী বংশের মেয়ে, ধীরস্থির, সুবক্তা, তার মন বোঝার এক বিশাল সাগর, এবং তার আত্মা পাহাড়ের মতো অটল। আর রূপ ও সৌন্দর্যের কথা বললে তিনি যেন দয়াময় আল্লাহর এক নিদর্শন। রাজকুমার মুগ্ধ হয়ে তার সামনে ভাসমান ৩টি ছবি দেখতে লাগলেন। তার মন ও মস্তিষ্ক প্রতিটি মেয়ের প্রতি আলাদাভাবে আকৃষ্ট হল। প্রথমজন উদারমনা, সুন্দরী, বুদ্ধিমতী এবং মহান বণিক বংশের মেয়ে। দ্বিতীয়জন সাহসী এবং নাবিক বংশের মেয়ে। তৃতীয়জন প্রজ্ঞাময়ী এবং জ্ঞানীদের বংশের মেয়ে। প্রথমবারের মতো রাজকুমার নিজেকে এক গভীর দ্বিধায় ফেললেন, যার কোনো উত্তর তার জানা নেই। তার মনের ভেতরে যেমন দ্বন্দ্ব বাড়ছিল, তেমনি জিন রাজাদের মধ্যেও বিবাদ শুরু হল। প্রত্যেকে চিৎকার করে বলছিল যে তার দেখানো মেয়েটি অন্যদের চেয়ে সেরা ও পূর্ণাঙ্গ। তর্কে পুরো কক্ষ কেঁপে উঠল। ধোয়া ঘূর্ণিতে পরিণত হল, পানি ঢেউ হয়ে আছড়ে পড়তে লাগল, আর পাথর খসে পড়তে শুরু করল। মনে হল পাহাড় ধসে পড়ছে। অবশেষে জ্ঞানী জাদুকর জিন রাজাদের মাঝখানে দাঁড়ালেন এবং বললেন, রাজকুমার এদের মধ্যে একজনকে বেছে নেবেন। এই তর্কের কোনো প্রয়োজন নেই। তারপর তিনি রাজকুমারের দিকে তাকালেন। তার চোখে ছিল জিজ্ঞাসু দৃষ্টি। কিন্তু রাজকুমার দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মন এখনও সিদ্ধান্ত নিতে পারছিল না, কিন্তু তার অহংকার তাকে অন্য আরেক পরীক্ষার কথা ভাবতে বাধ্য করল। অবশেষে তিনি শান্ত স্বরে বললেন, আমি কেবল এই ছবিগুলো দেখে বা উপস্থিত জিন রাজাদের কথায় বিশ্বাস করে কাউকে বেছে নিতে পারি না। যদি আমাকে সেরা কাউকে বেছে নিতেই হয়, তবে আমাকে নিজে তাদের কাছাকাছি যেতে হবে এবং তাদের আসল রূপ ও গুণ দেখতে হবে। তিনি দৃঢ়ভাবে মাথা তুলে বৃদ্ধকে বললেন, আমি এই ৩ জনকে নিজে পরীক্ষা করতে চাই। আমি জানি না তাদের মধ্যে কে আমার স্ত্রী হওয়ার যোগ্য। আপনি কি জিন রাজাদের বলতে পারেন এই ৩ তরুণীকে আমার সামনে একই জায়গায় উপস্থিত করতে, যাতে আমি তাদের পরীক্ষা করে একজনকে বেছে নিতে পারি? বৃদ্ধ জাদুকর এক রহস্যময় হাসি দিলেন, যেন তিনি এই সিদ্ধান্তের অপেক্ষাতেই ছিলেন। তিনি পুরো কক্ষ কাঁপিয়ে বললেন, তাই হোক, রাজকুমার যেমন চান তেমনই হবে। কিন্তু জেনে রেখো, যে মানুষকে পরীক্ষায় ফেলে তাকেও উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। হুসামের বুক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তিনি দ্রুত অহংকারী হাসি দিয়ে নিজের ভয়ে লুকিয়ে ফেললেন। জিন রাজারা একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি দেখালেন, যেন তারা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। প্রতিটি রাজা হাসলেন, আর জ্ঞানী জাদুকর হাত দিয়ে ইশারা করলেন। তার মুখ থেকে অস্পষ্ট মন্ত্র বজ্রের মতো মৃদু শব্দে মিনারের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মেঝেতে আঁকা বৃত্তগুলো থেকে আগুনের শিখা জ্বলে উঠল, আর পুরো কক্ষ কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে মাটি ফেটে ৩ জিন রাজাকে গ্রাস করে নিল।
রাজকুমার নিঃশ্বাস ফেলার আগেই অনুভব করলেন এক ঠান্ডা বাতাস তার মুখে ঝাপটা দিল। হঠাৎ কক্ষের সব আলো নিভে গেল এবং তিনি গভীর অন্ধকারে ডুবে গেলেন। পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং তিনি নিজেকে আবিষ্কার করলেন এক ছোট দ্বীপে, যা এক অদ্ভুত কালো রঙের উত্তাল ও ঝঞ্ঝাবিকুদ্ধ মহাসাগরের মাঝখানে অবস্থিত। সেই রাতে পৃথিবীর ৩টি ভিন্ন প্রান্তে অদ্ভুত সব ঘটনা ঘটল, যা মানুষ আগে কখনো দেখেনি। দূরবর্তী এক শহরের এক বড় বাড়িতে বুদ্ধিমতী তরুণী মারোয়া তার জানালার পাশে বসে কাঠের ফলকে কিছু হিসাব লিখছিল। হঠাৎ সে অনুভব করল এক ঠান্ডা বাতাসের ঝাপটা তার প্রদীপটি নিভিয়ে দিল। তারপর দরজার নিচ দিয়ে ধোঁয়া ঢুকে তাকে ঘূর্ণির মতো ঘিরে ফেলল এবং সে অদৃশ্য হয়ে গেল, যেন সেখানে কেউ ছিল না। অন্যদিকে এক দূরবর্তী উপকূলীয় গ্রামে সাহসী মেয়ে সাদ, নাবিকের মেয়ে, তার বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ লবণের তীব্র গন্ধে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। চোখ মেলতেই সে দেখল নিজেকে এক বিশাল ঘূর্ণির মধ্যে, যা তাকে এক উত্তাল সমুদ্রে অজানা গন্তব্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর তৃতীয় তরুণী কারিমা, সেই শিক্ষিকা ও প্রজ্ঞাময়ী, এক ছোট কুঁড়ে ঘরে পুরনো তেলের প্রদীপের আলোয় পড়ছিল। হঠাৎ তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। দেওয়াল ফেটে এক অদ্ভুত আলো বের হয়ে তাকে ঘিরে ধরল এবং সে শূন্যে ভেসে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ ৩ তরুণী ঘাস দিয়ে ঢাকা একটি ছোট দ্বীপের মাটিতে এসে পড়ল। তাদের অদূরেই ছিলেন রাজকুমার হুসাম, যিনি এক শয়তানি হাসি দিয়ে তাদের চোখের আড়ালে লুকিয়ে পড়লেন, এটা দেখার জন্য যে তারা কি করে। মেয়েরা হতভম্ব হয়ে মাটি থেকে উঠল এবং বিস্ময়ের সাথে চারপাশ দেখতে লাগল। তারা বিভ্রান্তিতে পড়ে গেল। একজন ভাবল সে হয়তো কোনো স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখছে। দ্বিতীয়জন মাটি স্পর্শ করে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। আর সাদ দ্রুত উঠে দাঁড়াল, তার মুষ্টিবদ্ধ হাত এবং চোখ কোনো বিপদের সন্ধান করছিল। অবশেষে মারোয়া মেয়েদের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায়, কিভাবে এখানে এলাম? জায়গাটা যেখানেই হোক, যে আমাদের এখানে জোর করে এনেছে সে নিশ্চয়ই আমাদের ক্ষতি চায়। আমি হাত গুটিয়ে বসে থাকব না। যে আমাদের অপহরণ করার সাহস দেখিয়েছে সে দেখবে যে তার সামনে এমন কেউ আছে যে সহজে নতি স্বীকার করে না। কারিমা বলল, আমার নাম কারিমা। এটা পরিষ্কার যে আমরা এখানে বন্দী। আমরা যদি এখান থেকে বের হওয়ার জন্য একে অপরকে সাহায্য করি তবে কেমন হয়? মেয়েরা একে অপরের দিকে সন্দেহ ও সতর্কতার দৃষ্টিতে তাকাল, কিন্তু শীঘ্রই তারা কাছাকাছি এলো এবং একে অপরকে নিজের পরিচয় ও নিজের দেশের কথা জানাতে শুরু করল। দূর থেকে রাজকুমার এই দৃশ্য দেখছিলেন। তিনি তার দামি কিছু পোশাক খুলে ফেলেছিলেন এবং একটি পুরনো পাগড়ি দিয়ে মাথা ঢেকে তাদের দিকে এগিয়ে গেলেন। তিনি নিজেকে একজন জাহাজ ডুবি হওয়া নাবিক হিসেবে পরিচয় দিতে চাইলেন, যাতে মেয়েরা তার আসল পরিচয় জানতে না পারে। তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত হওয়ার ভান করে তাদের কাছে গিয়ে এমন ভাব করলেন যেন তিনি এক অসহায় ও পথহারা পথিক। দুর্বল স্বরে বললেন, আসসালামু আলাইকুম। আমি কি স্বপ্ন দেখছি? আমি হঠাৎ নিজেকে এখানে আবিষ্কার করলাম। আমি কোথায় এবং এই জায়গাটা কি? মেয়েরা সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকাল। শাহাদ এগিয়ে এসে বলল, তুমি কে এবং কিভাবে এই দ্বীপে পৌঁছলে? রাজকুমার বিস্ময়ের ভান করে বললেন, আমার নাম হুসাম। আমি একজন জেলে। আমি আমার নৌকায় ছিলাম, সমুদ্র আমাকে ভাসিয়ে এখানে নিয়ে এসেছে। আমি কিছু জানি না, শুধু জানি আমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ। ৩ মেয়ে হেসে উঠল। করিমা ব্যঙ্গ করে বলল, তুমি মিথ্যা বলছ। তুমি আসলে কে? আমরা যে এখানে আছি তার কারণ কি তুমি? রাজকুমার মেয়েটির কথায় অবাক হয়ে বললেন, তুমি কিভাবে বুঝলে যে আমি সত্য বলছি না? শাহাদ এগিয়ে এসে বলল, তুমি মিথ্যাবাদী ও প্রতারক। তোমার এই উজ্জ্বল ত্বক আর পরিপাটি দাড়ি বেশি রোদ দেখেনি। তুমি কখনোই জেলে হতে পারো না। মারোয়া শাহাদের উল্টো দিক থেকে এসে কড়া গলায় বলল, আর তোমার হাতের তালুতে ওই দাগগুলো তলোয়ার চালানোর, দড়ির টানের নয়। তুমি এমন লোক যে প্রাসাদে বড় হয়েছে এবং যুদ্ধ ও তলোয়ার চালনা শিখেছে। করিমা শান্তভাবে বলল, আর তোমার হাতের ওই আংটি, ওটাতে আসল পান্না বসানো। তুমি অন্তত কোনো রাজা বা রাজকুমার হবে। রাজকুমার হুসাম মুচকি হাসলেন। তিনি বুঝতে পারলেন যে এই ৩ জনই অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ এবং প্রখর বুদ্ধিসম্পন্ন। হঠাৎ তিনি কিছু বুঝে ওঠার আগেই শাহাদ তার পেছন দিক থেকে ঘুরে এসে ক্ষিপ্র গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলে দিল। করিমা ও মারোয়াও শাহাদকে সাহায্য করতে এগিয়ে এলো এবং যুবকটিকে নড়াচড়া করতে দিল না। রাজকুমার নিজেকে তার নিজের কাপড় দিয়েই বাঁধা অবস্থায় এবং ৩ দিক থেকে মেয়েদের দ্বারা ঘেরাও অবস্থায় পেলেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু করিমা তাকে চুপ করতে ইশারা করল। তার চোখে ছিল রাগের ঝিলিক। সে ও অন্য মেয়েরা শান্তভাবে একটু দূরে সরে গেল। মারোয়া বলল, এই লোকটা সত্য বলছে না। আমার মনে হচ্ছে আমাদের এখানে আসার পেছনে এরই হাত আছে। শাহাদ বলল, আমিও তোমার সাথে একমত।
করিমা যোগ করল, যদি এটা সত্যি হয় তবে একমাত্র সেই পারবে আমাদের যেখান থেকে এসেছি সেখানে ফিরিয়ে দিতে। কিন্তু এখন এই যুবকের আসল পরিচয় জানার চেয়েও জরুরি হল আমাদের বেঁচে থাকার জন্য একে অপরকে সাহায্য করা। আমাদের আশ্রয়, খাবার ও পানীয় দরকার। তিনজন মিলে কি করবে তা নিয়ে গভীর আলোচনা করতে লাগল। রাজকুমার প্রথমবারের মতো অনুভব করলেন যে তার পরিকল্পনা উল্টে যেতে পারে। তিনি হাসির আড়ালে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করলেন, কিন্তু তার মন বলছিল, হয়তো ব্যাপারটা আমি যা ভেবেছিলাম তার চেয়েও কঠিন। এই মেয়েরা ততটা বোকা নয় যতটা আমি ভেবেছিলাম। তিনি তার কাপড়ে বাঁধা অবস্থায় মাটিতে বসে রইলেন। বুকে জ্বলছিল রাগের আগুন। তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব চলছিল। একদিকে তিনি সিদ্ধান্ত ও ক্ষমতার অধিকারী রাজকুমার, আর অন্যদিকে তিনি ৩ মেয়ের হাতে বন্দী। তিনি দাঁতে দাঁত চেপে মনে মনে বললেন, আমি বুঝতে পারছি, যদি এখন কথা বলি এবং নিজের পরিচয় ফাঁস করি তবে তারা আমাকে আরও বেশি ঘৃণা করবে এবং হয়তো আমাকে সহযোগিতা করতে চাইবে না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি ধৈর্য ধরবেন এবং অপেক্ষা করবেন, কারণ দ্বীপে তারা ছাড়া আর কেউ নেই এবং আজ হোক বা কাল তাকে প্রয়োজন হবেই। তিনি মাথা ঘুরিয়ে নিলেন এবং উদাসীনতার ভান করলেন, যদিও তার চোখ মেয়েদের প্রতিটি নড়াচড়া তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। কিন্তু তিনি অবাক হলেন যখন দেখলেন শাহদ প্রথমে উঠে দাঁড়াল এবং দ্বীপের চারপাশের সাগরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, এই মিথ্যাবাদীকে জেরা করে আমরা সময় নষ্ট করব না। যদি আমরা কোনো দ্বীপে থাকি তবে আমাদের বাঁচার কথা ভাবতে হবে। বিপদে পড়ার আগেই আমাদের পান করার পানি এবং রাতের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। মারওয়া মাথা নাড়ল। সে গোছানো চিন্তা ও পরিকল্পনায় অভ্যস্ত ছিল। ঠিক, আগে খাবার ও পানি, তারপর এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। দ্বীপটা ছোট নয়, নিশ্চয়ই এখানে এমন সম্পদ আছে যা আমরা কাজে লাগাতে পারি। কারিমা চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছিল। তারপর বলল, আমাদের সহযোগিতা করতে হবে। দলবদ্ধভাবে কাজ করা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আর ওই অচেনা লোকটা, ওকে ছেড়ে দাও যতক্ষণ না সে নিজে থেকে কথা বলার সিদ্ধান্ত নেয়। তবে আমরা তাকে নজরে রাখব, হয়তো সেই আমাদের মুক্তির চাবিকাঠি। ৩ তরুণী দ্বীপের প্রান্ত দিয়ে একসাথে চলতে শুরু করল। দ্বীপটিকে ঘিরে ছিল ভীতিকর কালো সমুদ্র, যার ঢেউগুলো দানবের দাঁতের মতো আছড়ে পড়ছিল। ভেতরের দিকে ঘন গাছপালা দ্বীপের কিছু অংশ ঢেকে রেখেছিল এবং বাতাসের ঝাপটায় অদ্ভুত শব্দ তৈরি করছিল। শাহাদ নাবিকদের মতো দক্ষতায় একটি লম্বা পাম গাছে উঠল এবং কিছু ফল পেড়ে আনল, যা দেখতে অনেকটা নারকেলের মতো ছিল। মারওয়া শুকনো ডালপালা ও পাথর জড়ো করে ছোট আগুনের কুণ্ডলী তৈরি করল, আর কারিমা তার বুদ্ধি খাটিয়ে কাজের নির্দেশনা দিল এবং একটি বড় পাথরের কাছে ছায়াময় স্থান বেছে নিল তাদের প্রাথমিক আস্তানা হিসেবে। রাজকুমার দূর থেকে সব দেখছিলেন। তিনি ভেবেছিলেন মেয়েরা ভয়ে ভেঙে পড়বে বা তার কাছে সাহায্যের জন্য মিনতি করবে, কিন্তু তিনি উল্টোটা দেখে অবাক হলেন। তারা ছিল শক্তিশালী, সুশৃঙ্খল এবং প্রত্যেকের নির্দিষ্ট কাজ ছিল, যেন তারা অজানাকে মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রশিক্ষিত। তিনি বিস্ময়ের সাথে মনে মনে বললেন, এরা কেমন নারী! আমি তাদের পরীক্ষা করছি না, বরং তারাই আমাকে পরীক্ষা করছে। সন্ধ্যা ঘনিয়ে এলে মারওয়া আগুন জ্বালাল। মেয়েরা আগুনের চারপাশে বসে শরীর গরম করল। তারপর সে রাজকুমারের দিকে ফিরে কিছু ফল ছুঁড়ে দিয়ে বলল, শোনো, আমরা চাই না তুমি আমাদের চোখের সামনে না খেয়ে মরো। কিছু ফল খাও। রাজকুমার ফলগুলো নিলেন, চুপচাপ খেলেন এবং কোনো কথা না বলে মাথা নাড়লেন। মারওয়া উঠে তার সামনে বসে কড়া গলায় বলল, আমি জানি তুমি জেলে বা নাবিক নও, মিথ্যা বলে কোনো লাভ নেই। সত্যিটা বলো, তুমি কে, কিভাবে এখানে এলে এবং আমরা কিভাবে এখান থেকে বের হব। কিন্তু তিনি ফলের কামড় দিয়ে চুপ রইলেন। তার চোখ আগুনের দিকে স্থির ছিল। মারওয়া বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুমি চুপ থাকাই বেছে নাও তবে তাই হোক, আমরা তোমাকে একজন অসহায় পথচারী হিসেবেই গণ্য করব। পরদিন শাহদ মিষ্টি পানির সন্ধানে বের হল। সে গাছের ফাঁক দিয়ে এগিয়ে গিয়ে একটি ছোট ঝর্ণা খুঁজে পেল, যার পানি ছিল পাহাড়ের হৃদয়ের মতো ঠান্ডা। সে ফলের খোসা দিয়ে বানানো কিছু পাত্রে পানি ভরে ক্যাম্পে ফিরে এলো। রাজকুমারের সামনে পানি রেখে সে চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল, পান করো, কিন্তু ভেবো না যে আমি দুর্বলতা অনুভব করছি। আমাদের তোমাকে প্রয়োজন নেই, কিন্তু আমরা কাউকে তৃষ্ণায় মরতে দেব না। রাজকুমার মুহূর্তের জন্য তার দিকে তাকালেন, তারপর পানি পান করলেন। তিনি মনে মনে কৃতজ্ঞতা অনুভব করলেন, কিন্তু তার অহংকার তাকে ধন্যবাদ জানাতে বাধা দিল। রাতে তার 2 সঙ্গী ঘুমিয়ে পড়ার পর কারিমা তার কাছে এলো। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, যেন তার রাজকুমারের নীরবতাকে ভেদ করতে পারে। সে বলল, জানো, কখনো কখনো কথা বলার চেয়ে নীরবতা বেশি শক্তিশালী।
কিন্তু আমার মনে হয় তোমার বুকে এমন কিছু রহস্য আছে যা লুকিয়ে রাখা কঠিন। হয়তো তুমি ভয় পাচ্ছ আমরা তোমার আসল পরিচয় জেনে যাব, অথবা কথা বললে কিছু হারানোর ভয় পাচ্ছ। রাজকুমার কোনো উত্তর দিলেন না, বরং অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। কিন্তু তার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। কারিমা শান্তভাবে হাসল এবং বলল, আমি তোমাকে কথা বলতে বাধ্য করব না, তবে জেনে রেখো, মানুষ যত বড়ই হোক না কেন, কোনো না কোনো মুহূর্তে তার অন্যের প্রয়োজন হয়ই। তোমারও সেই মুহূর্ত আসবে। তার কথাগুলো রাজকুমারের মনে গভীর প্রভাব ফেলল, এতটাই যে সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। দ্বীপে ৩ দিন কেটে গেল। মেয়েদের মধ্যে সহযোগিতা ও মিল মহব্বত বাড়ল। একে অপরের সাথে তাদের জানাশোনা আরও গভীর হল। প্রত্যেকে নিজের নিজের পরিবার এবং স্বপ্নের কথা বলতে লাগল। রাজকুমার বেশিরভাগ সময় চুপ থাকতেন এবং দূর থেকে তাদের লক্ষ্য করতেন। তিনি মেয়েদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠলেন, শরীরে উপস্থিত কিন্তু কথায় অনুপস্থিত। তারা তাকে পর্যাপ্ত খাবার দিত এবং আগুনের পাশে জায়গা দিত। তারা তাকে একজন অবাঞ্ছিত অতিথি হিসেবে দেখত, কিন্তু কোনো শত্রুতা ছাড়াই। যখনই তারা একা কথা বলার সুযোগ পেত, তাকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিত। কিন্তু তিনি চুপ থাকতেন, শুধু তাকিয়ে থাকতেন বা ইশারা করতেন, যেন তিনি কোনো জীবন্ত মূর্তি, যার ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য। চতুর্থ দিনের সকালে রাজকুমার ছায়ায় বসেছিলেন, অভ্যাসমতো উদাসীনতার ভান করছিলেন, কিন্তু তার ভেতরে প্রশ্ন আর উদ্বেগের ঝড় বইছিল। তিনি কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাননি এবং শরীরে জ্বর অনুভব করছিলেন। তিনি বিষয়টি মেয়েদের কাছে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঘাম ঝরতে লাগল এবং চোখ জ্বরের তাপে চকচক করতে লাগল। মারোয়া প্রথমে কাছে এসে তাকে ভালো করে দেখল এবং বলল, তুমি কি ঠিক আছো? তোমার মুখের অবস্থা আর ওই ঘাম তো ভালো লক্ষণ মনে হচ্ছে না। তিনি হাত কাঁপা লুকাতে মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু সাহদ ছিল আরও স্পষ্টবাদী। সে কাছে এসে মাটিতে পা ঠুকে বলল, যথেষ্ট হয়েছে, এখন চুপ থেকে কোনো লাভ নেই। কারিমা আলতো করে তার কপালে হাত রাখল এবং উত্তাপ অনুভব করে নিশ্চিত হল যে ওর ভীষণ জ্বর। দ্রুত চিকিৎসা না করলে ও জ্ঞান হারাতে পারে। মেয়েরা দ্রুত কাজে লেগে গেল। সাহদ কাঁথের ঝর্ণা থেকে পানি আনতে ছুটল এবং রাজকুমারের কপাল ধুয়ে দিল। মারোয়া তার পারিবারিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন লতাপাতা ও ভেষজ খুঁজতে লাগল যা কাজে লাগতে পারে। মেয়েরা পালাক্রমে রাজকুমারের সেবা করতে লাগল। তার জ্বর ও অসুস্থতা বেড়ে গেল এবং তিনি গোঙানি ও নীরবতার মধ্যে ছটফট করতে লাগলেন। তার চোখের সামনে স্মৃতির টুকরো ছবি ভেসে উঠতে লাগল, অসুস্থ বাবা, স্নেহময়ী মা, উজিরের শয়তানি হাসি এবং সিংহাসনে বসে পূর্ণতার খোঁজে চিৎকার করা নিজের ছবি। প্রথম দিন কেটে গেল। তিনি কখনো জাগছিলেন, কখনো ঘুমাচ্ছিলেন। সেই রাতে তিনি প্রলাপ বকতে শুরু করলেন, অদ্ভুত সব কথা বলতে লাগলেন, পূর্ণতা, সর্বগুণে গুণান্বিত নারী, জাদুকর এবং জিন রাজাদের কথা। অবশেষে মেয়েদের সেবার ফল মিলল। রাজকুমারের শরীর থেকে প্রচুর ঘাম ঝরল এবং জ্বর ধীরে ধীরে কমতে লাগল। সন্ধ্যা নামার সাথে সাথে তিনি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন। চোখ খুলে দেখলেন ৩ তরুণী তাকে ঘিরে আছে। প্রথমবারের মতো তাদের সামনে তিনি নিজেকে খুব দুর্বল মনে করলেন এবং ক্ষীণ স্বরে বিড়বিড় করে বললেন, তোমাদের ধন্যবাদ। আমি আমার জীবনের জন্য তোমাদের কাছে ঋণী। কিন্তু তোমরা কেন আমাকে সহ্য করলে? কেন আমাকে ফেলে দিলে না? মারোয়া ক্লান্ত হলেও হাসল, কারণ আমরা মানুষ, পশু নই। সাহদ তার গলার উষ্ণতা লুকাতে পারল না। তুমি মিথ্যাবাদী ও প্রতারক হলেও আমরা তোমাকে আমাদের চোখের সামনে এত সহজে মরতে দিতাম না, যতক্ষণ না তুমি আমাদের সত্যটা বলো। কারিমা বলল, হয়তো তুমি আমাদের দয়া পাওয়ার যোগ্য নও, কিন্তু দয়া তো আর যোগ্যতা দিয়ে মাপা যায় না। রাজকুমার উঠে বসলেন। জীবনে প্রথমবারের মতো তিনি লজ্জা অনুভব করলেন। তার মনে হল শব্দগুলো গলার কাছে আটকে যাচ্ছে, কিন্তু তিনি আর নিজের সত্য লুকাতে পারলেন না। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের পূর্ণতা ও প্রজ্ঞা দিয়ে আমাকে হারিয়ে দিয়েছ। আমি তোমাদের সব বলবো। সবাই চুপ করে গেল এবং উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকাল। রাজকুমার দীর্ঘশ্বাস নিয়ে শুরু থেকে তার গল্প বলতে লাগলেন, কিভাবে তিনি জাদুকর ও ৩ জিন রাজার সাথে মিলে একজন উপযুক্ত সর্বগুণে গুণান্বিত স্ত্রীর খোঁজ করছিলেন এবং কিভাবে তিনি তাদের পরীক্ষা করার কথা ভেবেছিলেন। মারোয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে বলল, মানুষের মেয়েরা কি কেবলই খেলা আর পরীক্ষার বস্তু? কারিমা গভীর দুঃখে মাথা নাড়ল এবং বলল, হুসাম, তুমি কত স্বার্থপর। তুমি আমাদের হৃদয় পরীক্ষা করতে চেয়েছিলে, অথচ তোমার নিজের হৃদয় শূন্য, সেখানে কেবল অহংকার ছাড়া আর কিছু নেই।
রাজকুমার আত্মরক্ষা করার চেষ্টা করে হাত তুলে অনুনয় করে বললেন, আমি ভেবেছিলাম এভাবে আমি পূর্ণতা খুঁজে পাব। আমি চেয়েছিলাম সেরা, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিখুঁত কাউকে। শাহদ বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি কে যে সেই সেরা মেয়েটিকে পাওয়ার যোগ্য? তোমার কি এমন গুণ আছে যে আমার মতো কোনো মেয়ে তোমাকে মেনে নেবে? তুমি কেবল একজন আদুরে মানুষ যে নিজেকে বুদ্ধিমান মনে করে। তুমি কেবল তোমার অহংকার মেটানোর জন্য আমাদের একটি দ্বীপে বন্দী করেছ। তুমি কেমন পুরুষ? মারোয়া রেগে তার কথা থামিয়ে দিয়ে বলল, আর সবার আগে তোমার জানা উচিত ছিল যে আমি আসলে বগদত্তা। এক সৎ মানুষের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এবং আমি তাকে মেনে নিয়েছি। সে আমার শহরে আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমাকে আমার জগৎ এবং ভবিষ্যৎ থেকে চুরি করে এনেছ। আল্লাহই জানেন এখন আমাকে নিয়ে কি কথা রচ্ছে। শাহাদ এগিয়ে এসে বলল, আর আমি এখন বিয়েই করতে চাই না। আমি প্রথম নারী নাবিক হতে চাই যে সাগর ও রাজ্য ঘুরে বেড়াবে। আমি কেবল এমন এক সাহসী ও শক্তিশালী পুরুষকে বিয়ে করব যে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। কারিমা দৃঢ়ভাবে বলল, আর আমি নিজেকে জ্ঞান অর্জনের জন্য উৎসর্গ করেছি এবং জ্ঞানীদের সান্নিধ্য পেতে চাই। এমনকি যদি আমি বিয়ে করতেও চাই, তবুও আমার জীবন ও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই। আর আমি কোনো পুরস্কার নই যে কাউকে দান করা হবে। রাজকুমার পাথরের মতো জমে গেলেন, কোনো উত্তর দিতে পারলেন না। তাদের প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিঁধল। জীবনে প্রথমবারের মতো তিনি নিজেকে ছোট মনের এবং জ্ঞান ও দূরদর্শিতাহীন মনে করলেন। তিনি অনুভব করলেন তার চোখে গরম অশ্রু জমা হচ্ছে, কিন্তু গড়িয়ে পড়া আটকাতে নিজেকে সামলে নিলেন। ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেলেন না, শুধু বললেন, আমি বোকা ছিলাম। আমি কেবল নিজেকে আর আমার অহংকারকেই খুঁজেছি। ভেবেছিলাম আমি সর্বগুণে গুণান্বিত, কিন্তু আসলে আমি কেবল এক দুর্বল ও অহংকারী ব্যক্তি যে অন্যের মূল্য বোঝেনি। তিনি দ্বীপের তীরে এক বড় পাথরের উপর বসলেন। চারপাশের কালো সমুদ্র উত্তাল হয়ে আছড়ে পড়ছিল, যেন তা তার মনের ঝড়ের প্রতিচ্ছবি। তার মন এক গভীর অনুশোচনায় ভারাক্রান্ত ছিল। তিনি আর সেই অহংকারী রাজকুমার ছিলেন না যিনি গর্বের সাথে প্রাসাদ ছেড়েছিলেন, বরং তিনি ছিলেন এক ভগ্ন হৃদয় যুবক। সেই মুহূর্তে মাটি আবার কেঁপে উঠল এবং বালির ওপর অদ্ভুত সব আগুনের বৃত্ত জ্বলে উঠল। ধোঁয়া, জলের ঘূর্ণি এবং মাটি ফুঁড়ে পাথর বেরিয়ে এলো। দৃশ্যটি ছিল যাত্রার শুরুর মতো। ধোয়ার মাঝ থেকে জাদুকর তার বাঁকানো লাঠি হাতে আবির্ভূত হলেন, আর তার পাশে ৩ জিন রাজা। জাদুকর তার ভরাট কণ্ঠে বললেন, চক্র পূর্ণ হয়েছে হুসাম। তুমি যা ভেবেছিলে মেয়েদের পরীক্ষা, তা ছিল আসলে তোমার নিজের পরীক্ষা। তুমি কি শিখলে? হুসাম মাথা নিচু করে বললেন, আমি শিখেছি যে পূর্ণটা একটি মরীচিকা। যে এটি অন্যের মধ্যে খোঁজে সে হারিয়ে যায়, আর যে এটি নিজের মধ্যে খোঁজে সে পথ পায়। আমি অহংকারী ছিলাম, নিজের ছাড়া আর কাউকে দেখতাম না, কিন্তু আজ আমি জেনেছি যে অন্যদের ছাড়া আমি কিছুই নই। জাদুকর ৩ মেয়েদের দিকে তাকিয়ে বললেন, ফেরার সময় হয়েছে। তোমরা প্রত্যেকে ঠিক সেই মুহূর্তেই ফিরে যাবে যে মুহূর্তে তোমরা অদৃশ্য হয়েছিলে। এই দ্বীপ থেকে তোমরা কেবল স্মৃতিটুকু নিয়ে যাবে। হুসাম মাথা তুললেন, তার চোখে এক নতুন দীপ্তি দেখা গেল। তিনি বললেন, হে জ্ঞানী, আমি প্রথমে তাদের কাছে ক্ষমা চাইতে চাই এবং তাদের যা চাওয়া তা দিতে চাই, কারণ আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি বণিক কন্যা মারোয়ার কাছে এগিয়ে গেলেন এবং পান্না বসানো তার আংটিটি খুলে বললেন, আমি তোমাকে অন্যায়ভাবে তোমার ঘর থেকে ছিনিয়ে এনেছিলাম, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব এবং তোমার অপেক্ষমান প্রেমিকের সাথে তোমার সম্মানের বিয়ের ব্যবস্থা করব। এই আংটিটি আমার পক্ষ থেকে তোমার ও তোমার পরিবারের জন্য উপহার। আমি তোমার ব্যবসায় সাহায্য করব, যাতে তুমি তোমার রাজ্যের একজন সেরা ব্যবসায়ী হতে পারো, যেমনটা তুমি যোগ্য। মারোয়া মাথা নত করল, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল, কিন্তু সে কিছু বলল না। এরপর রাজকুমার হুসাম সাহসী নাবিককন্যা শাহাদের দিকে ফিরলেন এবং বললেন, আর তুমি সাগরের জন্য জন্মেছ, প্রাসাদের জন্য নয়। আমি তোমাকে এক বিশাল জাহাজ উপহার দেব এবং তোমার যা সাহায্য লাগে তা দেব, যাতে তুমি ইচ্ছেমতো সমুদ্রে ঘুরতে পারো এবং অজেয় নাবিক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো। আমি প্রাসাদে তোমার অপেক্ষা করব, আর যদি তুমি শিগগিরই না আসো তবে আমিই তোমার কাছে যাব। তাদের সাক্ষাতের পর প্রথমবারের মতো শাহাদ হাসল এবং শ্রদ্ধা ও মুগ্ধতা মেশানো গলায় বলল, মনে হচ্ছে আপনি পুরোপুরি নিরাশ হওয়ার মতো নন হে রাজকুমার। সে হেসে উঠল। অবশেষে তিনি প্রজ্ঞাময়ী কারিমার সামনে দাঁড়ালেন এবং বললেন, হে কারিমা, তুমি জ্ঞান ও বিদ্যার সন্ধান করছিলে। আমি তোমাকে রাজ্যের জ্ঞানীদের মধ্যে একটি আসন দেব এবং প্রাসাদের লাইব্রেরি তোমার জন্য উন্মুক্ত থাকবে, যাতে তুমি তোমার স্বপ্ন অনুযায়ী প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিতে পারো। প্রাসাদে ফিরে আমার প্রথম সিদ্ধান্ত হবে তোমাকে রাজার বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া।
আমি রাজ্যের সমস্ত সম্পদ তোমার সামনে তুলে ধরব, যাতে তুমি স্কুল ও জ্ঞানগৃহ নির্মাণ করতে পারো। কারিমা হাসল এবং বলল, ঠিক এখন তুমি বুঝতে শুরু করেছ যে পূর্ণতা একার মধ্যে নয়, বরং পরস্পরের পরিপূরক হওয়ার মধ্যে। জাদুকর সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন এবং তার লাঠি আকাশের দিকে তুললেন। পুরো দ্বীপ কেঁপে উঠল এবং ধোঁয়া 3 মেয়েকে ঘিরে ফেলল। জিনের আওয়াজ 3 জগৎ থেকে প্রতিধ্বনিত হল। স্থলভাগের রাজা মাটির দরজা খুলে দিলেন, যা মারওয়াকে তার ঘরে ফিরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে যখন সে তার হিসেব লিখছিল, যেন সে কেবল একটি শ্বাস ফেলার সময় হারিয়েছিল। সমুদ্রের রাজা তার হাত দিয়ে জলের ঘূর্ণি তৈরি করলেন, যা শাহাদকে বহন করে তার গ্রামের বিছানায় ফিরিয়ে দিল, যখন সমুদ্রের ঢেউ তখনও তীরে আছড়ে পড়ছিল। আর পাহাড়ের রাজা দ্বীপের পাথরে এক আলোকিত ফাটল তৈরি করলেন, যা কারিমাকে তার কুঁড়ে ঘরে বইয়ের মাঝে ফিরিয়ে দিল, যেখানে তেলের প্রদীপটি তখনও জ্বলছিল যেমনটি সে রেখে গিয়েছিল। রাজকুমার একা জাদুকর ও জিনদের মুখোমুখি দাঁড়িয়ে রইলেন। জাদুকর বললেন, সব কিছু তার সময় ও স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু তোমার হৃদয় পরিবর্তিত হয়েছে। এখন তোমার সংকল্প কি? হুসাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি রাজ্যে ফিরে যাব এবং আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব। আমি আমার ভুল ও অহংকার স্বীকার করব। তারপর আমি আমার চাচাতো বোনের কাছে গিয়ে তার হাত চাইব। আমি তার মূল্য বুঝতে অন্ধ ছিলাম। এখন আমি বুঝতে পারছি যে সেই সর্বগুণে গুণিত, তার বিশ্বস্ততা ও পবিত্রতা দিয়ে, আমার কল্পনার কোনো নিখুঁত ছবি দিয়ে নয়। জাদুকর হাসলেন এবং এমন এক স্বরে বললেন যা শাশ্বত বাণীর মতো শোনাল, তোমার যাত্রার উদ্দেশ্য কোনো নিখুঁত মেয়ে খুঁজে পাওয়া ছিল না, বরং নিজেকে খুঁজে পাওয়া ছিল। এখন তুমি বাড়ি ফিরে যাও। জিনরা তাদের ধোঁয়া, পাথর ও ঢেউরের সাথে মিলিয়ে গেল। রাজকুমার চারপাশে তাকিয়ে দেখলেন তিনি প্রাসাদের দরজায় তার ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই মুহূর্তে যখন তিনি রাজ্য ছেড়েছিলেন, যেন তিনি কখনোই কোথাও যাননি। তিনি ঘোড়াটিকে আস্তাবলে রেখে অসুস্থ বাবার কাছে ফিরে গেলেন। জীবনে প্রথমবারের মতো তিনি বাবার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং তার হাতে চুমু খেয়ে অনুতপ্ত স্বরে বললেন, আমাকে ক্ষমা করুন বাবা, আমি অহংকারী ছিলাম। আমি আপনার সন্তান ঠিকই, কিন্তু আপনার উপদেশ বা প্রজ্ঞার ঊর্ধ্বে নই। তার বিনয় দেখে রানী কেঁদে ফেললেন এবং রাজা সন্তুষ্টির হাসি হাসলেন। পরদিন রাজকুমার তার বাবা মাকে পুরো ঘটনা খুলে বললেন, কি জানলেন এবং তার যাত্রায় কাদের সাথে দেখা হল। তিনি তার বাবার কাছে চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব দিলেন, কারণ তিনি এখন তার মর্যাদা বুঝতে পেরেছেন এবং তাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তিনি তার মধ্যে দয়া, হাসিতে লজ্জা এবং কথায় বুদ্ধি ও ভারসাম্য দেখতে পেলেন। তিনি আর কেবল সাধারণ কোনো মেয়ে ছিলেন না, বরং তিনি সেই আয়না হয়ে উঠলেন যা রাজকুমার সারা জীবন খুঁজছিলেন এবং যা তার জন্য উপযুক্ত। রাজকুমার মারওয়া, করিমা এবং শাহাদকে দেওয়া কথা রেখেছিলেন। সেই দিন থেকে রাজ্যের পরিবর্তন শুরু হল। রাজকুমারের প্রজ্ঞা এবং পৃথিবীর সব রাজ্যের সাথে তার সহযোগিতার গল্প ছড়িয়ে পড়ল। মানুষের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হল, যা রাজকুমারের এই যাত্রা ছাড়া সম্ভব হতো না। যে রাজকুমার পূর্ণতা খুঁজতে গিয়ে বিনয় খুঁজে পেয়েছিলেন। এভাবেই হুসাম একজন রাজকুমার ও শাসক হিসেবে জীবন কাটানেন, যিনি নিজেকে সর্বগুণে গুণান্বিত মনে করতেন না, বরং অন্যের মূল্য বোঝার মধ্যেই পূর্ণতা দেখতেন।